আমরা দেখেন লাস্ট ক্লাসে কি পড়েছিলাম, সিলেকশন অফ প্ল্যান্ট, তাই না? আপনার ওই যে প্ল্যান্ট ক্যাপাসিটি যেটা ক্যালকুলেশন, সেটার প্রবাবিলিটি একটা অ্যানালাইসিস আমরা করেছিলাম। এখান থেকে কিন্তু আপনার এক্সামে অঙ্ক আসে, ঠিক আছে? এই যে এই ধরনের অঙ্কই আসে, এটা আপনার কুইজেও আসতে পারে, ফাইনালেও আসতে পারে। এই অঙ্কটা আমরা করেছিলাম হচ্ছে কি, দেখেন যে একটা জেনারেটিং সিস্টেমকে যদি আমরা ধরেন তার টোটাল ক্যাপাসিটিটাকে এক ভাগে ভাগ করি, মানে একটা ইউনিটে ভাগ করি, তাহলে আপনার কি অবস্থা হচ্ছে যে আপনার পুরোপুরি 300 মেগাওয়াট আপনার আউটেজে যাওয়ার সম্ভাবনা কতটুকু, সেটা আমরা ক্যালকুলেট করেছিলাম। আবার ধরেন যদি আমরা 2টা ইউনিট বা 3টা ইউনিট বা 4টা ইউনিটে ভাগ করি, তাহলে আমরা এরকম আউটেজ ক্যালকুলেশন করেছিলাম, আউটেজের প্রবাবিলিটি ক্যালকুলেশন করেছিলাম। আমরা কি দেখেছিলাম বলেন তো, সামারিটা কি ছিল আমাদের? যত বেশি আমরা ইউনিট সংখ্যা বাড়াবো তত বেশি আমাদের কি প্রবাবিলিটি কমবে বলেন দেখি। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ম্যাম, কথা একটু মনে হয় কেটে গেছিল, নাকি আমার এন্ডের আচ্ছা, সমস্যা? না না, আমারই সমস্যা হয়েছে, আমার একটু আনস্টেবল দেখাচ্ছিল। আমি বলছি কি, যত বেশি আমরা ইউনিট সংখ্যা বাড়িয়েছিলাম তত বেশি আমার কিন্তু প্রবাবিলিটি কমেছিল আপনার, মানে পুরো 300 মেগাওয়াটই আউটেজে যাওয়ার। মনে আছে যে আপনি যদি ইউনিট সংখ্যা বাড়ান তাহলে একসাথে সবগুলো ইউনিট কাজ করবে না, এরকম সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে কমে গিয়েছিল। আবার কিন্তু এরকমও আপনারা দেখেছিলেন যে দেখেন এখানে যে 0 মেগাওয়াট আউটেজে যাওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু কমে গিয়েছিল। মানে আপনার 0 মেগাওয়াট লস হবে, মানে সবগুলো ইউনিট একসাথে কাজ করছে, এরকম সম্ভাবনাও কিন্তু কমে গিয়েছে। দেখেন যেখানে এটা প্রথমেটা ছিল হচ্ছে আপনার কি, যে 2টা ইউনিটের জন্য, 2টা ইউনিটের জন্য আপনি কি করেছিলেন যে 150 আর 300 মেগাওয়াট লস আউটেজ ক্যালকুলেট যখন করেছেন তখন দেখেছেন কি, যে 0 মেগাওয়াট লস হওয়ার সম্ভাবনা দেখেন এখানে কত, যে মানে সবগুলো ইউনিট একসাথে কাজ করছে, 2টা ইউনিট একসাথে কাজ করছে এরকম সম্ভাবনা এখানে কত। আপনি যখন ইউনিট সংখ্যা বাড়াচ্ছেন দেখেন 3টা ইউনিট করলে কিন্তু এই প্রবাবিলিটিটা কমে যাচ্ছে। লক্ষ্য করেন যে সবগুলো ইউনিট একসাথে কাজ করছে এরকম সম্ভাবনাও কিন্তু কমে যাচ্ছে। এই দেখেন এখানে 4টা ইউনিটের জন্য কি হলো, আরো কমে গেল। তার মানে কি, আপনার 300 মেগাওয়াট লস হওয়ার প্রবাবিলিটি যেমন কমছে, সবগুলো ইউনিট একসাথে ফেল করার প্রবাবিলিটি যেমন কমছে, সবগুলো ইউনিট একসাথে কাজ করার প্রবাবিলিটিও কিন্তু কমছে, তাই না? তাহলে কিন্তু আপনার, আপনি কোনটা ক্রাইটেরিয়া হিসেবে আপনি সিলেক্ট করবেন যে আপনি বেশি ইউনিট ইউজ করবেন না কম ইউনিট ইউজ করবেন? এই যে আপনাকে দেখতে হবে কি যে আপনার 300 মেগাওয়াট লস হওয়ার সম্ভাবনা কি, একদমই 300 মেগাওয়াট লস হয়ে গেলে কি আপনার পুরো পাওয়ার প্ল্যান্টটাই বসে যাবে না? এটা যেন না হয় সেটাই আপনাকে খেয়াল করে এই এই ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনার কিন্তু ইউনিট সংখ্যা সেট করতে হবে। এখন এরপরে আমরা দেখেছিলাম কি, যে দেখেন এই যে এই জিনিসটা থেকে আমরা দেখেছিলাম হচ্ছে কি, যে এপাশে ছিল হচ্ছে আমাদের ক্যাপাসিটি লস কিভাবে হচ্ছে, ক্যাপাসিটি লস এটা ছিল আপনার মেগাওয়াটে। আমরা দেখেছিলাম কি 4টা ইউনিটের জন্য কি হচ্ছে, 4টা ইউনিট হলে আপনার কি, যে আমরা 300 মেগাওয়াটকে 4 ভাগে ভাগ করে দেখেছিলাম যে আপনার মানে ক্যাপাসিটি লস যদি আপনার এখানে ছিল আপনার 225 300 এরকম ভাবে কতগুলো ভাগে ভাগ করে দেখেছিলাম আমরা, এই প্লটটা প্লট করেছিলাম। 4 মেগাওয়াট ইউনিটে যদি চারটা যদি ইউনিট আপনি ভাগ করেন তাহলে কি হচ্ছে, 3টা ইউনিটে, 2টা ইউনিটে, 1টা ইউনিটে এরকম ভাবে আমরা দেখেছিলাম। এখন দেখেন পরীক্ষায় কিন্তু এ ধরনের অঙ্কগুলোই আসে, কিন্তু অনেক সময় দেখবেন যে আপনাকে বলা হলো যে এখানে ধরেন 4টা ইউনিট না ইউজ করে আপনি যদি 5টা ইউনিটে ভাগ করেন তাহলে কি করবেন বলেন দেখি আমাকে একটা একটা এই জিনিসটা বলেন তো, যেখানে আপনার ইউনিট ছিল আমরা হাইয়েস্ট 4 ভাগে ভাগ করেছিলাম 300 মেগাওয়াটকে। এখন যদি আপনাকে বলা হয় পাঁচ 5টা ইউনিটে ভাগ করেন, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশনটা করবেন আমাকে একটু বলেন দেখি, তাহলে আমি বুঝবো যে আপনার অঙ্কটা বুঝেছেন। কি করবেন? এই যে আপনার পি আর কিউ, পিটা ছিল হচ্ছে কি আপনার এই যে অপারেটিং প্রবাবিলিটি, সবগুলো ইউনিটে অপারেটিং প্রবাবিলিটি কত, আর কিউ ছিল হচ্ছে কি যে ফোর্সড আউটেজ প্রবাবিলিটি কত, সেটা এই দুটো দেয়া আছে। আপনাকে এখন বের করতে বলেছে 5টা ইউনিটে ভাগ করলে আপনি প্রবাবিলিটি ক্যালকুলেশন করেন ক্যাপাসিটি লসের। তাহলে কিভাবে করবেন বলেন দেখি বাবা, বলেন। তাহলে আপনার ডেরিভেশনটা কেমন হবে? এরকম ছিল না আপনার সূত্রটা, পি প্লাস কিউ টু দি পাওয়ার এন ইজ ইকুয়ালস টু 1। তাহলে এখানে এন মানে কি বলেছিলাম, নাম্বার অফ ইউনিট। তাহলে আপনি কি ইউনিট। লিখবেন, পি প্লাস কিউ টু দি পাওয়ার 5। তাহলে এটা এটা আপনার কত হয় বলেন,
এটাকে ভাঙলে কিভাবে কি পাবেন ইকুয়েশনটা, এটা পারবেন? এটা একটু লিখে নেন সবাই। স্কোয়ার আর কিউব করে দেব। যদি আপনার এরকম 5টা ইউনিটে আসে, আপনি ইকুয়েশনটা কিভাবে করবেন? 4টা ইউনিট পর্যন্ত ইকুয়েশন এখানে লেখা আছে, 5টা ইউনিট হলে কি হবে ইকুয়েশনটা একটু লিখে নেন সবাই। 6টা ইউনিট আসলে আপনারা সেটা গুগল করে বের করবেন। যেহেতু আপনার অনলাইনে এক্সাম, এরকম কিছু কিন্তু আসতে পারে, ধরেন যে এখানে মুখস্থ করতে হচ্ছে না, আপনি গুগল করে বের করলেন। ঠিক আছে, 5টা ইউনিটের জন্য আপনি এভাবে ক্যালকুলেশন করবেন। তাহলে বলেন p⁵টা মানে কি? 5টা ইউনিটই একসাথে কাজ করার সম্ভাবনা, তাই কি না বলেন? আর এটা হচ্ছে 4টা ইউনিট কাজ করছে, একটা কাজ না করার সম্ভাবনা কেমন? আর কিউ কিউব মানে কি? কিউ⁵ মানে কি? সরি, কিউ⁵ মানে হচ্ছে আপনার 5টা ইউনিটই কাজ করছে না, এরকম সম্ভাবনা কেমন, তাই না? এটা বলেন তো, আরো কমে যাবে না? 4টা ইউনিট ছিল কত দেখেন, 0.0000, এটা 3টা ইউনিট ছিল 16, হ্যাঁ না এটা 4টা ইউনিট ছিল, এই যেটা 0.00000016। আপনার 5টা ইউনিট হলে দেখবেন যে এর চেয়েও কমে গিয়েছে প্রবাবিলিটিটা। এটা লিখেছেন ইকুয়েশনটা? একটা স্ক্রিনশট নেন। জি ম্যাম, নিয়েছি। আচ্ছা, এটা প্লট তো করতে পারবেন তাই না? এটা 5টা ইউনিট হলে কি করবেন, জাস্ট এখানে আরেকটু ভাগ বাড়বে তাই না, তখন কি হবে বলেন, 60 মেগাওয়াট করে হবে। ঠিক আছে, পারবেন না? 60 মেগাওয়াটের জন্য ওভাবে ভাবে ক্যালকুলেট করবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমাদের এই প্ল্যান সিলেকশনে আরো কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো একটু দেখি আমরা। আম, এখানে দেখেন কিছু পাওয়ার প্ল্যান্ট যেগুলো আমরা আগে পড়েছি, সেখানকার কিছু কথাবার্তা মানে একটা রিভিউ দেওয়া হয়েছে জাস্ট। এই যে থার্মাল পাওয়ার প্ল্যান্ট দেখেন একটা, এখানে কোল ফায়ার যেটা ছিল আমাদের, কোল ফায়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট, সেটার একটা ফটো দেয়া আছে। তারপর দেখেন হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট যেটা, সেগুলো আমরা পড়েছি, সেটা একটু এখানে দেখানো হয়েছে। হুভার ড্যামের একটা ছবি আছে দেখেন। এই যে আমাদের কাপ্তাই ড্যামের একটা ছবি আছে দেখেন, উপর থেকে ছবিটা তোলা হয়েছে, টপ ভিউ। স্মল হাইড্রো দুই এক জায়গায়, এখানে স্মল হাইড্রো মানে মাইক্রো হাইড্রো বা পিকো হাইড্রো কোথায় কোথায় তৈরি করা হয়েছে, সেগুলো কিছু আপনার ছবি দেওয়া হয়েছে ছোট ছোট। জিওথার্মাল পাওয়ার প্ল্যান্ট, মানে আপনারা রিনিউয়েবল পড়েছেন, কনভেনশনালও পড়েছেন, দুটোরই এখন একটু কিছু ওভারভিউ দেওয়া হচ্ছে। থার্মাল গুলো হচ্ছে আমার কি ছিল, কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট, যেগুলো আপনারা কোল বা এরকম গ্যাস, এগুলো এগুলো মানে ফসিল ফুয়েল ইউজ করে আপনারা পাওয়ার জেনারেট করছেন, আর এগুলো হচ্ছে রিনিউয়েবল তাই না? এগুলো রিনিউয়েবল কিছু পাওয়ার প্ল্যান এখানে দেওয়া হয়েছে। এখন আপনাকে বলা হচ্ছে যে আপনি প্ল্যান সিলেক্ট করবেন, যে আমাদের টপিকটা হচ্ছে কিন্তু প্ল্যান সিলেকশন, কি কি ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আপনি প্ল্যান সিলেকশন করবেন, সেগুলো কিছু কথাবার্তা বলা আছে। এখন দেখেন, আপনি যে এই যে পাওয়ার জেনারেট করছেন, এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক একটা ধরেন ইন্ডাস্ট্রি বা কোনো একটা আপনার সিটি বা একটা একটা ভিলেজ, যে কোনো একটা এরিয়ার জন্য কিন্তু আপনি প্ল্যানটা বানাচ্ছেন তাই না? এখন কিন্তু এরকম হলে আপনার জন্য সবচেয়ে সুবিধা হয় যে আপনার যে প্ল্যানটা সেটা হচ্ছে আপনার কি, যে যেখানে আপনি পাওয়ার সাপ্লাই দিবেন, মানে লোড সেন্টার, যেখানে আপনার পাওয়ারটা কনজিউম করবে যে এরিয়ার লোকজন, তার কাছাকাছি হলে আপনার জন্য কিন্তু ভালো হয়। তাহলে কি হবে, আপনার যে ট্রান্সমিশন লাইনের যে কস্টটা সেটা কিন্তু অনেক কমে যাবে, কারণ এটা কিন্তু অনেক বেশি। তার মানে আপনি আবার এটাও করতে পারবেন না যে ধরেন আপনি পাওয়ার প্ল্যান্ট তৈরি করলেন এমন একটা জায়গায় যে তার পলিউশন গুলো পুরো আপনার ওই ওই জায়গাটাকে, সিটিটাকে বা ধরেন ওখানকার লোকজনকে এফেক্ট করছে, এটাও করতে পারবেন না, সেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আবার ধরেন যে আপনি যদি চিন্তা করেন যে আপনার যেখানে আপনার ধরেন প্ল্যান্টটা আপনি তৈরি করছেন আশেপাশে হচ্ছে আপনার কোনো ওয়াটার বডি আছে, তখন আপনি চিন্তা করতে পারেন যে তাহলে আমরা কি করতে পারি, যে একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারি। তাহলে আমার সুবিধা হবে কি, যে আমাদের যে কুলিং ওয়াটারটা দরকার সেটা কিন্তু খুবই মানে অ্যাভেলেবিলিটিটা খুব ভালো হবে, আমরা ইজিলি কুলিং ওয়াটারটা পেয়ে যাব। এটা কিন্তু মানে আপনার আশেপাশের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি কি ধরনের প্ল্যান তৈরি করবেন সেটা কিন্তু আপনাকে তখনই সিলেক্ট করতে হবে, তাই না বলেন? এখন ধরেন যে আপনার
ওয়াটার সাপ্লাই নাই, তখন আপনি কি চিন্তা করবেন যে ওয়াটার সাপ্লাই যখন নাই, ওয়াটার সাপ্লাই যখন কম, তার মানে হচ্ছে যেখানে আপনার কুলিং ওয়াটার দরকার হচ্ছে সেটা আপনি চিন্তাটা আপাতত বাদ দিলেন। বাদ দিয়ে আপনি চিন্তা করছেন যে অন্য কোনোভাবে যে আপনি ডিজেল ইঞ্জিন বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ইউজ করে কোনোভাবে পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে পারেন কিনা। এরকম তাহলে আপনি চিন্তা করবেন যে আবার আপনি যদি ডিজেল ইঞ্জিন ইউজ করেন তাহলে আপনার তেলের দাম তো আবার অনেক বেশি হতে পারে কম্পারেটিভলি কয়লার চেয়ে। তখন আপনি কি করবেন? এগুলো সব চিন্তা ভাবনা করে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, এরিয়া থেকে কত দূর আপনার হচ্ছে প্ল্যান্ট লোকেশনের আশেপাশে ওয়াটার বডি আছে কিনা, কিংবা ধরেন ওই ওই স্পেসিফিক জায়গায় কয়লা আর ধরেন ফুয়েলের মধ্যে যে প্রাইসটা সেটা কতটুকু কম্পারেবল, এগুলো চিন্তা করে আপনাকে ডিসিশনটা নিতে হবে। এই কথাবার্তাগুলো একটু থিওরিটিক্যাল, ঠিক আছে? এখানে মোটামুটি হচ্ছে এই এই পয়েন্টগুলো আপনারা একটু মনে রাখলেন যে কি কি পয়েন্ট আপনার প্ল্যান সিলেকশনের জন্য মাথায় রাখতে হবে। আবার ধরেন যে সবকিছু যদি আপনি চিন্তা করলেন, তারপরে যে দেখলেন যে মোটামুটি সেম ক্যাপাসিটির একটা স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট বা একটা ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট তৈরি করলেন, ডিজেল ইঞ্জিন তো আবার সব সময় আপনি মানে অনেকক্ষণ সময় রান করতে পারবেন না। আবার আমরা জানি ডিজেল ইঞ্জিন মানে হচ্ছে কি যে আপনার কম ক্যাপাসিটির একটা পাওয়ার স্টেশন, সেগুলো সব চিন্তা করলেন। তারপরে আপনার ফাইনালি অ্যানুয়াল কস্টটা চিন্তা করলেন, সব চিন্তা করে আপনি ফাইনালি একটা ডিসিশন নিলেন যে আমি এই লোকেশনে এই ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করব। এটা আপনার জন্য সবচেয়ে কনভেনিয়েন্ট হচ্ছে, সবচেয়ে ধরেন আপনার হচ্ছে কস্ট কম হচ্ছে, আপনার ইকোনমিক হচ্ছে। ঠিক আছে? এখন দেখেন এখানে বলেছে থার্মাল স্টেশন যেগুলো, সেগুলোর জন্য কয়েকটা কনসিডারেশন আপনার রাখতে হবে। যে আপনি যদি থার্মাল পাওয়ার স্টেশন তৈরি করতে চান, সেই কনসিডারেশন গুলো হচ্ছে কি কি দেখেন। এখানে ট্রান্সমিশন অফ এনার্জি বলেছে, এনার্জি ট্রান্সমিশনটা আপনার কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যে আপনি আপনি পাওয়ার ট্রান্সমিট করে পাওয়ার তৈরি করলেন, সেটাকে ট্রান্সমিট করার হচ্ছে আপনার ওয়ে গুলো কি, আপনার লোড সেন্টার থেকে কত দূরে আপনি পাওয়ার প্ল্যান্টটা তৈরি করছেন, তাহলে আপনার ওয়্যারের কস্ট কেমন লাগছে, কতটুকু ওয়্যার লাগছে, ওই ওয়্যারটা ক্যারি করার জন্য টাওয়ার লাগছে, কতগুলো টাওয়ার লাগছে, এগুলোর জন্য আপনার কিন্তু সমস্ত কস্টে একটা ইফেক্ট পড়বে। এই জন্য আপনার ট্রান্সমিশন এনার্জিটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে যে আপনি এনার্জি ট্রান্সমিট করবেন তার জন্য আপনার কি কি স্টেপ নিতে হবে এবং সেই স্টেপগুলো নেওয়ার জন্য আপনার কি কি খরচ হতে পারে। ঠিক আছে? তারপর যেমন দেখেন এখানে বলেছে সেকেন্ড পয়েন্টটা যে ফুয়েল ডেলিভারি। ফুয়েল ডেলিভারি এখন কি বলেন দেখি আমাকে কেউ একজন। এটা আপনারা জানেন, পড়েছেন যে ফুয়েলটা মানে কি, মানে যেটা ইউজ করে আপনি পাওয়ারটা জেনারেট করবেন, তাই না? এখন ফুয়েল ডেলিভারির কথা কেন বলছে এখানে বলেন দেখি। কারণ ফুয়েল ডেলিভারির একটা কস্ট আছে, তারপরে নিয়ে যাওয়ার একটা সময় সাপেক্ষ হ্যাঁ, ব্যাপার, ধরেন একটা কোল কনভেনিয়েন্স। ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, আপনার অনেকগুলো কয়লা লাগছে, তখন আপনি চিন্তা করবেন কি যে কয়লা খনি যেখানে, সেখানে আপনি পাওয়ার তার আশেপাশে পাওয়ার প্ল্যান্টটা তৈরি করতে চাইবেন, তাই না বলেন? যেমন আমাদের দিনাজপুরের বড় পুকুরিয়ার ওখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে, কিন্তু কেন? কারণ আপনার ওখানে কোলটাকে আর ক্যারি করে আনার জন্য যে খরচ, সেটা আর লাগছে না আপনার। আপনি যদি ধরেন যে ওখান থেকে অনেক দূরে কোনো জায়গায় পাওয়ার প্ল্যান্ট তৈরি করেন, দেখা যাবে যে আপনার পাওয়ার প্ল্যান্টে যা খরচ, আপনি যদি ক্যারি করে আনছেন সেই ফুয়েলটা, তাতেই সব আপনার টাকা শেষ হয়ে গেল। তাহলে তো আর কোনো মানে ব্যাপারটা লাভ হলো না, আপনার জন্য ইকোনমিক হলো না। আবার ধরেন যে আপনি ধরেন যে যেখানে আপনি ফুয়েল ডেলিভারি করে আনতে আপনার খরচ কতটুকু হলো, আবার ধরেন যে আপনি লোড সেন্টারে পাঠাচ্ছেন, সেটার জন্য ট্রান্সমিশন কস্ট আপনার কতটুকু হলো, দুটোর মাঝখানে কিন্তু একটা ব্যালেন্স চিন্তা করতে হবে আপনাকে, তাই না? একটা কম একটা বেশি হয়ে গেল অনেক, যে ধরেন আপনার লোড সেন্টার থেকে আপনার পাওয়ার প্ল্যান্টটা অনেক দূরে, যেখানে আপনার ফুয়েল আছে আপনি সেখানেই সেখানে আপনি পাওয়ার প্ল্যান্টটা সেট আপ করে ফেললেন, তাহলেও কিন্তু আবার হবে না। আপনাকে একটা কি অপটিমাম একটা লোকেশন সিলেক্ট করতে হবে, যেখানে আপনি কি করবেন যে আপনার পাওয়ার প্ল্যান্টটা মানে দুটো থেকেই ধরেন মাঝামাঝি, যে আপনার সবচেয়ে মিনিমাম খরচ হবে ওই জায়গাটায় আপনার পাওয়ার প্ল্যান্টটা আপনি সেট করলেন। এই তো। ওয়াটার সাপ্লাই আপনারা জানেন যে ওয়াটার সাপ্লাই হচ্ছে আপনার খুবই দরকার, যেখানে আপনার কি কুলিং সিস্টেম দরকার হচ্ছে, সেখানে থার্মাল পাওয়ার প্ল্যান্টগুলোর জন্য অবশ্যই আপনার ওয়াটার সাপ্লাই লাগছেই, তাই না? এই যে আপনার আবার এই ওয়াটার সাপ্লাইটা আবার আপনাকে আমরা দেখেছিলাম যে কোনো কোনো জায়গায় কি করা হয় বলেন তো, যে এই ওয়াটারটা আপনার মানে একটা ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে দিয়ে পাস করানো হয়। কারণ ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে পাস না করানো হলে কিন্তু আপনার ইকুইপমেন্ট গুলো মানে নষ্ট হয়ে যায়, আমরা দেখেছিলাম যে ক্ষয় হয়ে যায় স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে যেটা হয় আর কি। যে যদি আমরা এটা যদি আপনার যদি ট্রিটমেন্ট না করে ওয়াটার পাস করি, তাহলে এটার ইফেক্টের কারণে আমার ইকুইপমেন্ট গুলো মানে করেশন হবে, নষ্ট হয়ে যাবে। জন্য এটা খেয়াল, এটাও চিন্তা করতে হবে আপনার ট্রিটমেন্টের কস্ট কেমন। দেন আবার আপনার সাইকেল ইফিসিয়েন্সি আবার কুলিং ওয়াটারের টেম্পারেচারের উপর অনেকভাবে ডিপেন্ডেন্ট। এই জন্য এগুলো চিন্তা করতে হবে আপনার থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেট আপ করার জন্য।
আবার যদি দেখেন সিজন, এটাও একটা অনেক ইম্পর্টেন্ট। কোনো জায়গায় দেখবেন যে সারা বছরই শীত থাকছে, সেখানে আপনার কুলিং ওয়াটার টেম্পারেচার অবশ্যই কম হবে, আপনার কি এফিসিয়েন্সিটা একটু বেশি হবে, তাই না? এটা এগুলো চিন্তা করতে হবে যে আপনার ওই জায়গাটা ধরেন যে প্রচন্ড গরম, তখন আপনার কুলিং ওয়াটার টেম্পারেচার তো কোনোভাবেই আর কম হবে না, সবসময় একটু হট ওয়াটারই থাকবে সবসময় এনভায়রনমেন্টে। এগুলো সব চিন্তা করতে হবে আপনার প্ল্যান সিলেকশন করার জন্য। রিয়েলটি ভ্যালুটা কি বলেন দেখি বাবারা, মনে আছে নাকি? রিয়েলটি ভ্যালু হচ্ছে যে আপনার জমির দামটা। এখন জমির দাম কিন্তু আপনারা জানেন সবাই যে খুবই আনপ্রেডিক্টেবল ব্যাপার, যে এটা ধরেন যে কোনো কারণে ধরেন আপনি একটা জায়গায় চিন্তা করলেন যে আমি এই জমিটা কিনে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করব। অনেকে ধরেন যে আরেকজন ওখানে জমির মালিককে অফার দিল যে ঠিক আছে আপনি ওখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে দিবেন, ওই লোকটার কাছে বিক্রি করবেন, তাহলে আপনি যে টাকা পাবেন আমি তার চেয়ে আপনাকে বেশি টাকা দিব, আমি এখানে একটা ধরেন সুপার মার্কেট তৈরি করব। তখন উনি তার কাছে বিক্রি করলো। এখন জমির দামটা তো আনপ্রেডিক্টেবল, আপনাকে এটা আগে মাথায় রাখতে হবে যে জমির দাম আপনি কিন্তু আগে থেকে সেট করতে পারবেন না। এটাও আপনাকে এটা আপনাকে চিন্তা করতে হবে যে গ্রাম এরিয়া থেকে আপনি যদি শহর এরিয়ায় একটা জমি কিনতে চান, সেখানে আপনার দাম কিন্তু অনেক বেশি চলে আসবে। তাহলে এই সবগুলো চিন্তা করে এই চারটা জিনিসের মধ্যে কি কি আছে আপনার, ট্রান্সমিশন অফ এনার্জি, ফুয়েল ডেলিভারি, ওয়াটার সাপ্লাই, রিয়েলটি ভ্যালু, এটা হচ্ছে এই চারটা জিনিস আপনাকে চিন্তা করে একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেট করার চিন্তা ভাবনা করতে হবে। ঠিক আছে বাবা? এখন দেখেন আপনি পাওয়ার প্ল্যান্ট সেট করলেন, সবই করলেন, জায়গা সিলেক্ট করলেন। এখন আপনার কাজ হচ্ছে যে ইকুইপমেন্ট সিলেকশন। পাওয়ার প্ল্যান্টটাকে যে আপনি রান করাবেন, এই জন্য কিন্তু আপনার টারবাইন কিনতে হবে, জেনারেটর কিনতে হবে, এগুলো কিনতে হবে না বলেন তো বাবা? এগুলো এখন আপনার ইকুইপমেন্ট কিন্তু এমন হতে হবে যে ধরেন যে আপনার পাওয়ার প্ল্যান্ট অনুসারে ইকুইপমেন্টের সিলেকশনটা করতে হবে। যে আপনি স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট যদি একটা বানানোর চিন্তা ভাবনা করেন, তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টে কিন্তু আমার অনেক প্রেশার অনেক টেম্পারেচার সহ্য করতে হবে টারবাইনকে, এই জন্য একটা হেভি মেটালের কোনো ইকুইপমেন্ট লাগবে। আবার ধরেন যেসব মেটাল আপনার কি অনেক বেশি টেম্পারেচার প্রেশার এগুলো সহ্য করতে পারে, ওই ধরনের মেটেরিয়াল কিন্তু আমাদের খুবই রেয়ার হয়ে যায়। সেজন্য আপনাকে কিন্তু সেইভাবে ইকুইপমেন্টটা কিনতে হবে যেন আপনার এই ধরনের হাই প্রেশার হাই টেম্পারেচার সহ্য করতে পারে, তাই না? তারপর ধর ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, এখানে আপনি চিন্তা করতে পারেন যে আপনার প্ল্যান্টের জন্য আপনি 2 স্ট্রোক ইঞ্জিন কিনবেন না 4 স্ট্রোক ইঞ্জিন কিনবেন, কোনটা আপনার জন্য ইকোনমিক, কোনটা আপনার জন্য ইকোনমিক প্লাস ইফিশিয়েন্ট, দুইটাই আপনাকে চিন্তা করতে হচ্ছে। ঠিক আছে, এগুলো আপনি কোনটা কিনবেন আপনি সবকিছু বিষয় চিন্তা করে তারপরে সেট করলেন। ঠিক আছে, আবার ওই যে আপনার যেটা কম্প্রেশন রেশিও একটা আছে, যে আপনার ফুয়েলের যে মিক্সচার সেটা আপনার কি যত বেশি কম্প্রেস হবে তত বেশি ভালো আপনার কি ইফিসিয়েন্সি দিবে, সেটা আপনার কেমন করে ইঞ্জিনটা সেটা কেমন দেয়, সেগুলো আপনাকে চিন্তা করতে হবে। এখানে দেখেন ডিজেল ইঞ্জিনের কথা বলা হচ্ছে, ডিজেল ইঞ্জিন কিন্তু আমরা জানি যে আপনার এর থার্মাল ইফিসিয়েন্সি ভালো, কিন্তু আপনি আবার শুধু থার্মাল ইফিসিয়েন্সি চিন্তা করলে হবে না, আপনাকে ওভারঅল ইফিসিয়েন্সি চিন্তা করতে হবে, যে আপনি ডিজেল ইঞ্জিন ইউজ করবেন না কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট বানানোর জন্য ওই ওই ইঞ্জিন মানে ওখানে আপনি থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউজ করবেন, ডিজেল ইঞ্জিন পাওয়ার প্ল্যান্ট আর থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তাহলে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমার ইফিসিয়েন্সি যদিও আপনার ডিজেলের থার্মাল ইফিসিয়েন্সি বেশি, কিন্তু ওভারঅল ইফিসিয়েন্সি হচ্ছে আপনার স্টিম টারবাইনের বেশি, তাহলে আপনি সেটা ইউজ করবেন। আবার আপনার দামের ব্যাপার আছে, ফুয়েল আর কয়লার মধ্যে যে দামের সামঞ্জস্য সেটা আপনাকে চিন্তা করতে হবে। ঠিক আছে। আর হাইড্রোলিক প্ল্যান্ট বলেন তো, আমরা জানি কি যে হাইড্রোলিক প্ল্যান্ট সাধারণত নির্ভর করে হচ্ছে আপনার কি, যে ওয়াটার যে ওয়াটার হেডের উপর ডিপেন্ড করে কিন্তু আপনার টারবাইন সিলেক্ট করতে হয়, এটা আমরা পড়েছিলাম। 3 ধরনের টারবাইন যে এখানে আছে, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওয়াটার হেডের উপর, কেমন আপনার ওয়াটার হেড আপনি অ্যাভেলেবেল রাখতে পারছেন, তার উপর ডিপেন্ড করছেন আপনি যে কোনটা কোনটা কিনবেন, কোন ধরনের টারবাইন আপনি কিনবেন। তারপরে হচ্ছে আমরা জানি যে আবার যখন আপনার ওয়াটার ফ্লোটা সবচেয়ে বেশি হয় ধরেন ওই ওই ওয়াটার বডিতে, সেই সময় আপনার ডিমান্ড পিকে নাও থাকতে পারে, যে আপনার ওয়াটার ফ্লো যত বেশি তত বেশি আপনি পাওয়ার আউটপুট তৈরি করতে পারছেন, কিন্তু ওই সময় যে আপনার ডিমান্ড ম্যাক্সিমাম সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে আপনার কি এই যে হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট গুলো কিন্তু আপনার যেসব গ্রিড আইসোলেটেড মানে হচ্ছে কি যে আপনার মানে মেইন গ্রিডের সাথে কানেক্টেড না, শুধুমাত্র সোললি ওই গ্রিডটা থেকেই পাওয়ার নেওয়া হচ্ছে, এসব পাওয়ার প্ল্যান্টের জন্য কিন্তু আপনার হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্টটা অত বেশি ইফিসিয়েন্ট না। কারণ সে কখন আপনার ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউটপুট দিবে সেটা কিন্তু ডিপেন্ড করবে হচ্ছে আপনার ওয়াটারের ফ্লোর উপর, তাই না, ওয়াটার ফ্লোর রেটের উপর। তাহলে এটা কিন্তু আপনার ডিপেন্ডেন্সি চলে আসছে, যে আপনার আপনার সিস্টেমের যে রিকোয়ারমেন্ট সেটার সাথে আপনার অ্যাডজাস্ট নাও হতে পারে। ঠিক আছে, এই জন্য আপনার যেগুলো আপনার সেন্ট্রালাইজ বা কানেক্টেড গ্রিড সেগুলোর সাথে কানেক্টেড হলে আপনার ওই হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট থেকে আপনি ইউজফুলনেসটা ভালো পাবেন।
আচ্ছা, এগুলো আপনারা পড়েছেন জেনারেটিং মেথড কি কি, মানে এখানে বলা হচ্ছে হাইড্রোইলেকট্রিক পাওয়ার জেনারেট করার মেথড গুলো হচ্ছে কি, এগুলো আপনারা জানেন, অলরেডি পড়েছেন যে নর্মালি আমরা ড্যাম ক্রিয়েট করে কি করতে পারি, যে ওয়াটার লেভেলটাকে বা ওয়াটার হাইটটাকে কিন্তু বাড়াতে পারি, এটা আমাদের মানে কনভেনশনাল ওয়ে যে হাইড্রোইলেকট্রিক পাওয়ার তৈরি করার। এছাড়াও আপনি কি করতে পারেন, এছাড়া আপনি করতে পারেন যেটা এখানে দেখা যাচ্ছে যে পাম্প স্টোরেজ, যে আপনার যখন ডিমান্ড কম তখন আপনি কি করছেন, যে ওয়াটারটাকে পাম্প করে ওয়াটারের হেডটাকে বাড়াচ্ছেন। ওয়াটারের হেডটাকে বাড়ানো হলে তাহলে আপনি সেটাকে আবার ইউজ করছেন রিজার্ভার হিসেবে, পরে সেখান থেকে আপনি কি করছেন, ওই যে আবার আগের মতো যে বাদ দিয়ে আবার টারবাইন ঘোরাচ্ছেন, পানি দিয়ে পানি আসছে পেন স্টক থেকে এরকম, আবার পাওয়ার জেনারেট করছেন। এটা করতে পারেন যে আপনার তাহলে ডিপেন্ডেন্সিটা একটু কমলো, যে আপনি নেচারের উপর ডিপেন্ডেন্ট ছিলেন সেটা একটু কমলো, আপনি পাম্প করে ওয়াটারের হাইটটাকে কন্ট্রোল করতে পারছেন, ওয়াটারের হেডটাকে। আচ্ছা, এবার বলেন তো বাবা, এটা কি রান অফ দ্য রিভার, এটা কি ছিল মনে আছে নাকি কারো, আমরা যখন পড়েছিলাম যে এটা কি ধরনের হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, বলেন দেখি আমাকে, মনে আছে নাকি কারো? রান অফ দ্য রিভার মনে আছে, যেখানে ওই যে আপনারা পড়েছিলেন না যে কোনো পন্ডেজ সিস্টেম আছে কি নেই সেটার উপর ডিপেন্ড করে, যেখানে হয়তো ছোট কোনো পন্ডেজ সিস্টেম বা পন্ডেজ মানে হচ্ছে রিজার্ভার আছে বা কোনো রিজার্ভারই নেই, এরকম যদি কোনো কিছু হয় যে আপনার সব সময় যেগুলো আপনার নদীর স্রোত তার উপর ডিপেন্ড করছে আপনার পাওয়ার জেনারেশনটা, সেটা হচ্ছে রান অফ দ্য রিভার। মানে এখানে আপনি আলাদা করে আর কি ড্যাম ক্রিয়েট করছিলেন না, সবসময় নদীর স্রোতের উপর ডিপেন্ড করে আপনার টারবাইনটা ঘুরছে। এগুলো বিভিন্ন মেথড বলা হয়েছে। আবার দেখেন টাইডাল পাওয়ারটা আমরা কয়েকদিন আগেই পড়লাম, এখানে ছিল হচ্ছে কি আপনার সমুদ্রের যে মানে জোয়ার ভাটা সেটাকে কাজে লাগিয়ে আমরা পাওয়ার তৈরি করছিলাম। অনেক সময় দেখবেন যে যে আন্ডারগ্রাউন্ড মানে হচ্ছে আপনার যে মানে দুটো ওয়াটার বডি, যেটা ধরেন যে অনেক মানে ঝর্ণা ধরেন, মানে অনেক হায়ার লেভেল থেকে শুরু করে পানি পড়ছে, এরকম লোয়ার লেভেলে কোনো টারবাইন সেট করে সেখান থেকে পাওয়ার তৈরি করা হয়। এখানে দেখেন আন্ডারগ্রাউন্ড পাওয়ার প্ল্যান্ট যেটা ওয়াটার, সেটা এখানে ছবি দেওয়া আছে একটা, এ দেখেন নিচেরটা দেখেন একটু লক্ষ্য করেন, যেখানে একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশনের একটা ছবি দেওয়া আছে, লক্ষ্য করেন হাইড্রোইলেকট্রিক পাওয়ার, এখানে শুধুমাত্র জেনারেটিং সেক্টরটা ছবি দেওয়া আছে, বুঝছেন? এখানে আসলে ধরেন যে বড় কোনো মাউন্টেন বা এরকম কোনো মানে ঝর্ণা ঝর্ণা থেকে হচ্ছে আপনার অনেক অনেক স্রোতে পানি নামছে, সেটাকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হচ্ছে, এরকম। এগুলো অনেক কস্টলি অবশ্য, মানে এগুলো বাংলাদেশে চিন্তা করা খুবই ডিফিকাল্ট, না আন্ডারগ্রাউন্ডে আপনি একটা জেনারেটিং স্টেশন তৈরি করছেন, কত খরচ, আন্ডারগ্রাউন্ড সিম্পল কেবেলিতে কত খরচ চলে আসে, আর সেখানে আপনি পুরো জেনারেটিং স্টেশন তৈরি করছেন। উপরেরটা একটা টাইডাল পাওয়ার প্ল্যান্টের একটা ছবি দেখেন, এখানে সেটা বলেছে যে আপনার এখানে জাস্ট কিছু আলোচনাগুলো হচ্ছে যে আপনি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন না স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্ট তৈরি করবেন, যেখানে আশেপাশে আপনার ওয়াটার বডি আছে, সেটা ডিপেন্ড করতে পারে হচ্ছে আপনার অনেকগুলো কিছু কনসিডারেশনের উপরে, যে ধরেন যে আপনার লোড সেন্টার থেকে ওই ওয়াটার বডিটা কতটুকু দূরে, আপনার এরকম অনেক জায়গায় অনেক সময় দেখা গিয়েছে যে আপনার অনেক বেশি মানে ওয়াটার সাপ্লাই অ্যাভেলেবেল কিন্তু লোড সেন্টার থেকে অনেক দূরে হওয়ার কারণে সেখানে কোনো পাওয়ার প্ল্যান্ট তৈরি করাই হচ্ছে না। ঠিক আছে, আবার আপনি ধরেন যে ওই যে বললাম যে কুলিং ওয়াটার যখন দরকার আপনি স্টিম টারবাইন তৈরি করতে পারেন, আবার হাইড্রোইলেকট্রিক পাওয়ার আপনার যদি দরকার হয় যে এখানে আপনি মানে কোনো ফুয়েল পাচ্ছেন না, ওয়াটার বডি আছে আপনার কুলিং পারপাসে সার্ভ করার জন্য কিন্তু আপনি কোনো ন্যাচারাল ফুয়েল পাচ্ছেন না আশেপাশে, তাহলে আপনি সেখানে অবশ্যই হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করলেন। আবার আপনার বাঁধের খরচ, আপনি ড্যাম ক্রিয়েট করবেন, সেগুলো খরচ মিট আপ করার জন্য আপনার অনেক একটা মানে ইনিশিয়াল কস্ট সেট করতে হবে, সেগুলো আপনার কাছে অ্যাভেলেবেল কিনা। ঠিক আছে, এখানে এগুলো আলোচনা করা আছে, এগুলো বাবা একটু পড়বেন। আর এখানে একটা দেখেন যে ইকুইপমেন্ট কস্টের কথা বলা হয়েছে, ইকুইপমেন্ট কস্টটা হচ্ছে কি যে আপনি যে ইকুইপমেন্ট গুলো কিনলেন, যে বিভিন্ন প্রসেসে আপনি ফলো করে বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য যেগুলো ইকুইপমেন্ট আপনার লাগছে, সেগুলোর কস্ট কেমন, এই কস্টগুলো সাধারণত চিন্তা করা হয় আপনার মানে পার ইউনিট অফ ক্যাপাসিটি বেসিসে। ঠিক আছে, এখানে দেখেন কিছু কার্ভ আছে, এই যেখানে একটা কার্ভ আছে দেখেন, এই কার্ভগুলো একটু লক্ষ্য করেন সবাই, এখানে ক্যাপাসিটির সাথে একটা যে টোটাল অ্যান্ড কম্পোনেন্ট কস্ট দেয়া আছে, ডলারে দেয়া আছে এখানে অবশ্যই, একটু লক্ষ্য করেন এই জিনিসটা। দেখেন ক্যাপাসিটি যখন বাড়ছে, ক্যাপাসিটি বাড়ছে এখানে কিন্তু দেখেন ম্যাটেরিয়াল যে কস্টটা সেটাও কিন্তু একটু একটু করে বাড়ছে, কিন্তু ক্যাপাসিটি অনেক বেশি হয়ে গেলে কিন্তু দেখেন এই স্লোপটা মানে অনেক বেশি না হয়ে স্লোপটা কিন্তু একটু কমে গিয়েছে, দেখেন এখানে যেমন খারাপ ভাবে বাড়ছিল এখানে কিন্তু মানে ওরকম ভাবে বাড়ছে না, একটু কমে গিয়েছে। আবার দেখেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড লেবার কস্ট যেটা C1, এটা
এটা কিন্তু দেখেন ক্যাপাসিটি 0 হলেও কিন্তু দেখেন কস্টটা আছে। এটা কি দেখতে পাচ্ছেন আপনারা? স্ক্রিনটা দেখতে পাচ্ছেন বাবারা? জি ম্যাম, জি ম্যাম, দেখা দেখতে যাচ্ছে। জিরো পাচ্ছি। ক্যাপাসিটিতেও বাবা এখানে কিছু কস্ট আছে। মানে এটা কিসের জন্য বলেন তো? যে আপনি কোনো মানে এখনো কোনো কিছু প্রডিউসই করেননি, কোনো পাওয়ার তৈরি করেননি, জিরো ক্যাপাসিটি তৈরি করছেন, মানে প্ল্যান্টের ক্যাপাসিটি আপনার জিরো, স্টিল কিন্তু আপনার ইঞ্জিনিয়ারদেরকে বেতন দিতে হচ্ছে, লেবারদেরকে বেতন দিতে হচ্ছে, হচ্ছে না? এটা কিন্তু আপনার দিতেই হচ্ছে। দেখেন জিরো ক্যাপাসিটির জন্য কিন্তু আপনি কোনো পাওয়ার জেনারেট না করলেও কিন্তু আপনার কি হচ্ছে, এই কস্টটা রয়েই যাচ্ছে। এটা কিন্তু একটা ফিক্সড কস্ট। দেখেন এটা হচ্ছে আপনার লিনিয়ার ক্যাপাসিটি, যত বেশি বাড়ছে আপনার ইঞ্জিনিয়ার বেশি লাগছে, লেবার বেশি লাগছে, তার মানে কস্টটা মোটামুটি লিনিয়ারলি বাড়ছে, আবার স্লোপটা অত বেশি হাইও না। এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারেন আপনারা, দেখেন এই জিনিসটা হচ্ছে আপনার টোটাল কস্টটা, বুঝছেন? এটা এটা হচ্ছে টোটাল কস্টটা। এটা এটা বলছে হচ্ছে সিএম প্লাস সি1। সিএমটা হচ্ছে কোনটা, ম্যাটেরিয়ালের কস্ট, আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং আর লেবার কস্ট, এই দুটোর যোগফলটা। বুঝতেই পারছেন এখানে একটা কনস্ট্যান্ট টার্ম জাস্ট এর সাথে যোগ হচ্ছে, তারপরে জাস্ট একই রকম কার্ভ হবে, জাস্ট একটা কনস্ট্যান্ট ভ্যালু শিফট করে, তাই না? দুটো যোগ হয়ে এটা পাচ্ছে। এখানে একটু লক্ষ্য করেন, ইউনিট কস্টটা লক্ষ্য করেন বাবা, ইউনিট কস্ট এটা একটু লক্ষ্য করেছেন? এই কস্টটা এটা কিন্তু কমছে। এটা কমে কেন দেখেন, এখানে আমি বললাম কিন্তু যে আপনার এটা ডিসাইড করা হয় হচ্ছে আপনার পার ইউনিট অফ ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। মানে হচ্ছে কি, দেখেন আপনাদেরকে একটু বলি, যে আপনি যদি ধরেন যে একটা আপনার কোনো জায়গায় 100 মেগাওয়াট পাওয়ার জেনারেট করা দরকার, আপনি ইচ্ছা করলে একটা জেনারেটরও কিনতে পারেন 100 মেগাওয়াটের, বা দুইটা 50 মেগাওয়াট, 50 50 মেগাওয়াট করেও কিনতে পারেন, তাই না? বলেন তো। এখন আপনি যদি একটা কেনেন, এখানে কিন্তু ইউনিট কম, ইউনিট পার ইউনিট ক্যাপাসিটি কিন্তু এখানে কি একটা ইউনিটে আপনার 100 মেগাওয়াট হয়ে যাচ্ছে, এখানে কিন্তু আপনার দুইটা ইউনিট কিনতে হচ্ছে এই ক্যাপাসিটিটা মেট আপ করার জন্য। তার মানে হচ্ছে কিন্তু আপনার এই কস্টটা কিন্তু বেশি হবে অবভিয়াসলি এই কস্টের চেয়ে। আপনি একটা জেনারেটর কিনেন যদি 100 মেগাওয়াট, তার চেয়ে কিন্তু দুইটা জেনারেটর যদি আপনি আলাদা আলাদা করে 50 মেগাওয়াট 50 মেগাওয়াট কিনেন, তাহলে কিন্তু আপনার কস্টটা বেশি হবে। এই জন্য বলেছে আপনার হচ্ছে পার ইউনিট অফ ক্যাপাসিটির জন্য কিন্তু এই কস্টটা ফল করে। ঠিক আছে, এই দেখেন এখানে লেখা আছে দুইটা ইউনিট কিনলে অবশ্যই আপনার কস্টটা বেশি হবে একটা ইউনিটের চেয়ে, যদিও আপনার দুইটা ইউনিট মিলে একটা ইউনিটকে ফুলফিল করছে। আর এখানে প্ল্যান কস্টটা এখানে বলেছি যে আমি যোগফলটা যে কি হচ্ছে, কিভাবে আসছে কার্ভটা দেখেন। আর এখানে দেখেন একটা জিনিস বলা হচ্ছে কি, যে আপনার এটা হচ্ছে ধরেন একটা এক্সিস্টিং স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের কস্টটা এখানে দেয়া আছে। এটা হচ্ছে আপনি কত ইউনিট হচ্ছে আপনি জেনারেট করছেন সেটার রেসপেক্টে এখানে আপনার কস্টটা দেওয়া আছে স্টিম টারবাইন পাওয়ার প্ল্যান্টের। আপনি যদি এডিশনাল কোনো একটা ইউনিট এর সাথে যোগ করতে চান, তাহলে হচ্ছে কস্টটা দেখেন কার্ভটা এরকম ভাবে ফলো করবে, কস্টটা একটু কম হবে কিন্তু একই ট্রেন্ড ফলো করবে এডিশনাল ইউনিটের কস্টটা। আর ডিজেল ইঞ্জিনের দেখেন এখানে দেওয়া আছে ডিজেল ইঞ্জিনের জন্য, এখানে কিন্তু আমরা জানি ডিজেল ইঞ্জিন কিন্তু খুব বেশি ক্যাপাসিটির পাওয়ার জেনারেট করতে পারে না, এই জন্য ক্যাপাসিটি দেখেন এখানে 3500-এর মধ্যেই শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা ধরেন কারেন্ট সিস্টেমের জন্য যে কস্ট, আর আপনি যদি এর সাথে এডিশনাল কোনো সিস্টেম যোগ করতে চান, এডিশনাল কোনো ইউনিট যোগ করতে চান, সেটার কস্টটা একই রকম ট্রেন্ড ফলো করছে। এখানে দেখেন বাবা ওভারঅল একটা কম্পারিজন দেখানো হয়েছে, আপনার ফুয়েল টাইপ কি, কোল হলে কি হচ্ছে, গ্যাস হলে কি হচ্ছে, আর কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট হলে কি হচ্ছে। কস্ট গুলো দেখেন এখানে লক্ষ্য করেন, একটা কম্পারিজন দেখানো হয়েছে, গ্যাসের জন্য সবচেয়ে কম, কোলের ক্ষেত্রে আরেকটু বেশি, আর কম্বাইন্ড সাইকেল হলে তো আরো একটু বেশি হবেই আপনার। ঠিক আছে, এই জিনিসটা পুরোটাই হচ্ছে আপনার থিওরিটিক্যাল, আপনারা একটু রিডিং দিবেন, আর যদি পারেন একটু প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন গুলো একটু চেক করবেন। এখান থেকে কিন্তু আমি বলেছি যে আপনাদের যে অঙ্কটা আমি দেখালাম এই অঙ্কটা কিন্তু আসবেই, হ্যাঁ এরকম একটা অঙ্ক আসেই, কুইজেও আসতে পারে, ফাইনালও আসতে পারে, আমি অনেকবার বলেছি এই ধরনের অঙ্ক অবশ্যই প্র্যাকটিস করবেন। দেখেন স্টেশন পারফরমেন্স অ্যান্ড অপারেশন ক্যারেক্টারিস্টিক্স, এই যে এই চ্যাপ্টারটাতে আমরা আসলে দেখবো হচ্ছে আপনার কিছু মানে কিছু কার্ভ, কিছু গ্রাফ দেখবো। এই গ্রাফগুলো হচ্ছে কি আপনার স্টেশন, একটা প্ল্যান্টের স্টেশনের পারফরমেন্স কেমন সেটাকে ডিসাইড করবে। ঠিক আছে, গ্রাফগুলো একটু চট করে দেখে নিই আমরা। দেখেন বলেছে আমরা জানি হচ্ছে কি, যে ধরেন যে কোনো একটা পাওয়ার প্ল্যান্ট এফিসিয়েন্সি আমরা কিভাবে ক্যালকুলেট করি বলেন তো, যে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, তাই না? একটা সার্টেন রেঞ্জের একটা সার্টেন ডিউরেশনে আমরা কিন্তু আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার রেশিও থেকে এফিসিয়েন্সি ক্যালকুলেট করি। এখন এটার ক্ষেত্রেও তাই, যে আপনি টোটাল কতটুকু আউটপুট পেলেন আর হচ্ছে আপনার ইনপুট কতটুকু দিলেন সব মিলে সেটা
মানে রেশিওটাই হচ্ছে আপনার কি যে ইফিসিয়েন্সি, থার্মাল ইফিসিয়েন্সি যেটা বলছে। এখানে দেখেন যে ইফিসিয়েন্সি হচ্ছে আপনার কতগুলো জিনিসের উপর ডিপেন্ড করে ভ্যারি করতে পারে। সেগুলো কি বলেছে দেখেন, কুলিং ওয়াটারের টেম্পারেচারের উপর। যেহেতু আমরা এখানে বলছি থার্মাল পাওয়ার প্ল্যান্টের জন্য, কিন্তু আপনার কুলিং ওয়াটার টেম্পারেচারটা অনেক ইম্পর্টেন্ট। কোনো জায়গায় আপনার কি যে পানি টেম্পারেচার অনেক কম হতে পারে, সেখানে আপনারা জানেন হচ্ছে কি যে এই ইফিসিয়েন্সিটা ভালো হবে, যে অনেক দ্রুত আপনার কি যে ওয়াটার ওয়াটার কুলিং রেটটা বেশি হবে, ভালো হবে, দ্রুত ঠান্ডা হবে, এই জন্য ইফিসিয়েন্সিটাও বেশি হবে। আবার ধরেন লোড কার্ভ কেমন শেপের, যে আপনার একটা এরিয়াতে যে ওদের মানে যে লোডের ডিমান্ডটা সেটা হচ্ছে কিভাবে ফ্ল্যাকচুয়েট করছে, অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করছে নাকি স্মুথলি ভ্যারি করছে। আপনার ধরেন একটা একটা ডিউরেশন, একটা সার্টেন ডিউরেশনে আপনার ওদের মানে লোডের ডিমান্ডটা কেমন, কখনো ধরেন সামারে কেমন, সামার থেকে উইন্টারে কতটুকু ফ্ল্যাকচুয়েট করছে, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার ভ্যারি করতে পারে। ঠিক আছে, ফুয়েলের কোয়ালিটি কেমন, আউটপুট আউটপুট টোটাল কতটুকু হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার কি এই পারফরমেন্স গুলো মেজার করা হয়। আপনার ইফিসিয়েন্সিটা কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে অনেকভাবে ভ্যারি করে। এখন একটা প্ল্যান্টের এই যে আপনার মানে পারফরমেন্স ক্যালকুলেট করার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে একটা দেখেন ইনপুট আউটপুট কার্ভ। এখানে একটা কার্ভ দেখতে পাচ্ছেন সবাই, ইনপুট আর আউটপুট। একটু আগে যে আপনারা প্ল্যান্টের যে কস্টটা দেখলেন, কার্ভটা কিন্তু অনেকটা এরকমই ছিল, যে ধরেন জিরো ক্যাপাসিটিতে একটা সার্টেন মানে একটা ভ্যালু ছিল, তারপরে এভাবে বাড়ছে, কাছাকাছি ওই ধরনেরই একটা একটা কার্ভ। এই ইনপুট আউটপুট কার্ভটা সাধারণত আপনার দেখেন যে কোনো একটা ইকুইপমেন্টের, আপনি যে কোনো একটা ইকুইপমেন্টের ইনপুট আউটপুট কার্ভটাই দেখেন, এখানে একটা ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক একটা ইকুয়েশন। এই দেখেন একটা ইকুয়েশন এখানে দেখা যাচ্ছে, এই যে এই ইকুয়েশনটা দিয়ে ডেসক্রাইব করা যায় যে কোনো একটা ইকুইপমেন্টের ইনপুট আর আউটপুট। দেখেন এখানে বলা হচ্ছে যে আপনি যদি একটা পাওয়ার প্ল্যান্টের কথা চিন্তা করেন, তাহলে আপনার এই পাশে হচ্ছে আপনার ইনপুট, এটা হচ্ছে আউটপুট। আউটপুটটাকে ডিফাইন করা হচ্ছে লোড দিয়ে বা এল দিয়ে, কিলোওয়াটে হতে পারে, মেগাওয়াটে হতে পারে। আর ইনপুটটা এখানে আপনার এক্সপ্রেস করা হচ্ছে বিটিইউ দিয়ে, বিটিইউ পার আওয়ার। বিটিইউটা হচ্ছে কি যে আপনার ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার। ঠিক আছে, এটা কিন্তু একটা এসআই ইউনিট না, এটা হচ্ছে একটা কনভেনশনাল এসআই ইউনিট। ঠিক আছে, থার্মাল পাওয়ার প্ল্যান্টের মানে ইনপুটের একটা ইউনিট, এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে এখানে। এখন দেখেন এটা হচ্ছে কি ইফিসিয়েন্সির কার্ভ। ইফিসিয়েন্সির কার্ভ এরকম, এটা আপনারা ছোটবেলা থেকে জানেন যে আমরা যদি লোডটাকে ভ্যারি করি, আমরা দেখি যে হচ্ছে কি যে আপনার ইফিসিয়েন্সিটা কি হয়, যে আপনার আস্তে আস্তে বেড়ে বেড়ে এক সময় পিকে পৌঁছায়, তারপরে হচ্ছে কি আপনার ফল করে, যে ম্যাক্সিমাম পাওয়ারটা বা ম্যাক্সিমাম আউটপুটটা একটা সার্টেন পর্যায়ে আসে, এর আগেও কম পরেও কম, এটা আমরা আগে থেকে জেনে আসছি। মানে ইফিসিয়েন্সি মানে আপনারা এটাও জানেন, এটা হচ্ছে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, এটা আপনারা জানেন টু 100% আমরা করি। এখন এখানে দেখেন আউটপুটটা যদি আমরা কিলোওয়াটে রিপ্রেজেন্ট করি, একটা কিলোওয়াট আবার সমান হচ্ছে 3413। ঠিক আছে, 1 কিলোওয়াট এখানে আপনারা হচ্ছে দেখেন, এখানে আউটপুটকে ডিনোট করছি হচ্ছে আমরা এল দ্বারা, ইনপুটকে ডিনোট করছি হচ্ছে আই দ্বারা, ইফিসিয়েন্সির ক্ষেত্রে ইন্টু 100%। এখন 1 কিলোওয়াটকে এখানে দ্বারা কি করা হচ্ছে, আপনার রিপ্রেজেন্ট করা হচ্ছে 3413 বিটিইউ পার আওয়ার। যদি আপনি এটা এখানে বসান, তাহলে ইকুয়েশনটা হয়ে যাচ্ছে হচ্ছে এরকম, ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আপনার ইফিসিয়েন্সির কার্ভটা। এখন ইফিসিয়েন্সির যদি কার্ভ এরকম হয়, ইফিসিয়েন্সি আপনার কি বলেন তো বাবা, আউটপুট বাই ইনপুট না? তাহলে আপনারা একটু আমাকে বলেন তো যে ইনপুট বাই আউটপুটের কার্ভটা তাহলে কেমন হবে, যদি আমরা আমি উল্টাই তাহলে কার্ভটা কেমন হবে বলেন দেখি বাবা। যদি আমরা ওয়াই এক্সিসে এখন ধরেন যে আউটপুট বসাই, মানে আমি চাচ্ছি আপনার কার্ভটা যদি আমরা ইনপুট বাই আউটপুট আনি, তাহলে আপনার কার্ভটা কেমন হবে বলেন দেখি। যদি আউটপুট বাই ইনপুটের কার্ভ এরকম হয়, তাহলে ইনপুট বাই আউটপুটটা কি উল্টো হবে না বলেন দেখি, একদম মানে রিভার্স হবে না? জি ম্যাম। তাহলে দেখেন কার্ভটা কেমন আসছে। এই দেখেন, এটা হচ্ছে কি যদি আপনি উল্টোটা করেন,
উল্টোটা মানে হচ্ছে কি, আপনি যদি ইনপুট বাই আউটপুট চিন্তা করেন তাহলে সেটা কি হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে আমরা বলছি আমরা হচ্ছে হিট রেট কার্ভ। এখন হিট রেট কার্ভটা হচ্ছে কি, যে আপনার ইনপুট পাওয়ার ডিভাইডেড বাই আউটপুট পাওয়ার। এটাও হচ্ছে আপনার আউটপুটটাকে, এখানে চেঞ্জটা শুধুমাত্র এইটুকুই যে আপনি একটু আগে কিন্তু কিলোওয়াটে আউটপুটটাকে রিপ্রেজেন্ট করেছিলেন, সেটাকে আপনি মানে ব্রিটিশ থার্মাল ইউনিটে রিপ্রেজেন্ট করেছেন, এখানে জাস্ট আপনার আউটপুটটা হবে কিলোওয়াট পার আওয়ারে, মানে এনার্জি কনজাম্পশনে। দেখেন এই ওয়েভ ফর্মটা যে কেমন হয়েছে, উল্টো না, এফিসিয়েন্সি কার্ভের উল্টোটা, কিন্তু এই কার্ভটাকে বলছি হচ্ছে আমরা হিট রেট কার্ভ। ঠিক আছে, এখন যে একটু আগে আপনি একটা ইকুয়েশন পেয়েছেন যে এফিসিয়েন্সি ই ইজ ইকুয়ালস টু 3413 ইন্টু, না এখানে একটা এল ছিল, ডিভাইডেড বাই আই ইন্টু 100%। যদি এখান থেকে আপনি আই এর ভ্যালুটা বের করেন, আই এর ভ্যালুটা বের করে যদি এই যে হিট রেট কার্ভের আই এর জায়গায় বসান, তাহলে দেখবেন এরকম একটা ইকুয়েশন আসছে, এই এল এল কাটা যে এরকম একটা ইকুয়েশন আসছে। তার মানে আপনি এখানে বুঝতে পারছেন কি, যে হিট রেট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ই না, ইটা হচ্ছে ইফিসিয়েন্সি। দেখেন এখানে এটা তো কনস্ট্যান্ট, ওই যে 100 দিয়ে গুণ করে এরকম এসেছে, এল এল কাটা চলে গিয়েছে, যদি আই এর মানটা আপনি এখানে বসান, তাহলে আপনি দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে হিট রেট আসলে হচ্ছে কি ইনভার্সলি প্রপোর্শনাল টু কি ইফিসিয়েন্সি। তার মানে আপনার ইফিসিয়েন্সি বাড়লে আপনার হিট রেটটা কিন্তু কমবে। ঠিক আছে, তাহলে আপনি হিট রেটে কি প্লট করছেন, হিট রেটে প্লট করছেন হচ্ছে ইনপুট বাই আউটপুট। ঠিক আছে, আগে আর আপনার ইফিসিয়েন্সি কার্ভটা ছিল হচ্ছে কি আউটপুট বাই ইনপুটের কার্ভটা। এখন দেখেন এই জিনিসটা হচ্ছে কি, আপনার যদি কোনো একটা স্পেসিফিক পাওয়ার প্ল্যান্টের ইনপুটের ইকুয়েশনটা, ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশনটা যদি এভাবে দেওয়া হয়, এখানে বুঝতে পারছেন হচ্ছে এখানে ভেরিয়েবল কোনটা, আই, আই হচ্ছে আপনার যেটা ওয়াই অ্যাক্সিসে প্লট করছেন, আর এগুলো হচ্ছে আপনার ভেরিয়েবল এক্স অ্যাক্সিসে যেটা প্লট করেছেন সেটার। এখানে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, আই ইজ ইকুয়ালস টু এ যোগ বি এল যোগ সিএল স্কয়ার, আর এগুলো হচ্ছে আপনার সব কনস্ট্যান্ট প্যারামিটার। এখন আমাকে বলেন তো, ইনপুট আউটপুট কার্ভ যদি আপনার দেয়া থাকে, তাহলে এখান থেকে আপনি হিট রেট কার্ভটা কিভাবে বের করবেন, বা এই ইকুয়েশন থেকে হিট রেটটা কিভাবে বের করবেন বলেন তো বাবা। হিট রেট হচ্ছে, অঙ্কগুলো কিন্তু এখান থেকে আসে, দেখেন হিট রেট হচ্ছে আপনার কি ইনপুট বাই আউটপুট। এই ইনপুটের ইকুয়েশনটা আপনার দেয়া আছে, সিম্পলি আপনি জাস্ট কি করবেন, ইকুয়েশনটাকে এই আউটপুটের ভ্যালু দিয়ে ভাগ করবেন, আর কিচ্ছু না। দেখেন ইনপুটের ইকুয়েশন দেয়া আছে এ যোগ বি এল যোগ সি এল স্কোয়ার যোগ ডি এল কিউব। তাহলে আপনি যদি এল দিয়ে ভাগ করেন কি হবে বলেন তো, এখানে এ বাই এল বি সি এল ডি এল স্কোয়ার, এটাই হচ্ছে আপনার হিট রেটের তখন ইকুয়েশনটা চলে আসবে। ঠিক আছে, এখন দেখেন এই হিট রেটের পর আরেকটা জিনিস আসছে, সেটা হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল রেট। ইনক্রিমেন্টাল রেটটা হচ্ছে কি, যে ধরেন আপনি একটা প্ল্যান তৈরি করেছিলেন কখনো, এখন ওই প্ল্যানটার জন্য আপনার ওই প্ল্যান যেই লোডের জন্য তৈরি করেছিলেন, আপনার এখন লোডের পরিমাণ কিছু পরিমাণে বেড়ে গেল, লোডটা ধরেন আগের চেয়ে আপনার কিছু ইউটিলিটি যোগ হয়েছে, যোগ হয়ে লোডটা আগের তুলনায় বেড়ে গিয়েছে। এখন এই যে অ্যাডিশনাল লোডটাকে আপনার সাপ্লাই দেওয়ার জন্য ওই প্ল্যান্টে আপনি যে অ্যাডিশনাল এনার্জিটা তৈরি করবেন, সেটার রেট কত, সেটাকে বলা হচ্ছে আপনার হচ্ছে ইনক্রিমেন্টাল রেট। দেখেন ইনক্রিমেন্টাল রেটটা আসলে কিছু না, ইনক্রিমেন্টাল রেটটা হচ্ছে কি, আপনি যে একটু আগে যে ইনপুট আউটপুট কার্ভটা এঁকেছেন না, ওটার স্লোপটা। এখানে যে ইনপুট আউটপুট কার্ভটা ছিল হচ্ছে আমার কেমন এরকম, ইনপুট আউটপুট কার্ভটা ছিল হচ্ছে আমরা এরকম, এটা যদি আমরা স্লোপ নেই, স্লোপ কি হয় বলেন দেখি। আপনি এখানে কিন্তু কিছু ইনপুট দিচ্ছেন, দেখেন আউটপুট কিন্তু 0 পাচ্ছেন, কিছু ইনপুট কিন্তু আপনার ইউজ হচ্ছে আপনার সিস্টেমটাকে রান করার জন্য, কেবল শুরু করছেন। আপনারা যেমন দেখেছেন যে কি, যে আপনি আপনি ধরেন একটা ধরেন ডিজেল ইঞ্জিনের কথা চিন্তা করেন, ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, আপনি কিন্তু আগেই ইঞ্জিনটাকে রান করাচ্ছেন, কিন্তু তার সাথে রান করার সাথে সাথে কিন্তু আউটপুট পাচ্ছেন না, কিছু কিছু আপনার এনার্জি লস হচ্ছে, কিছু ইনপুট যাচ্ছে হচ্ছে আপনার কিসের জন্য, ওই ধরেন ফুয়েলটাকে কম্প্রেস করার জন্য, বা ধরেন ওই ফুয়েলের যে মিক্সচার সেটাকে আপনি কম্প্রেস করছেন, কিছু এনার্জি খরচ হচ্ছে আপনার, সাথে সাথে কিন্তু আপনি আউটপুট পাচ্ছেন না, এই জন্য আপনার 0 আউটপুটে কিন্তু কিছু ইনপুট আপনি অ্যাপ্লাই করছেন, কিছু ইনপুট সাপ্লাই দিচ্ছেন, কিন্তু আউটপুট পাচ্ছেন না। আর এটা হচ্ছে আপনার ইনপুট আউটপুট কার্ভ, ইনপুট আউটপুট কার্ভের ক্যারেক্টারিস্টিক্স। এটা যে কোনো প্ল্যান না, যে কোনো ইকুইপমেন্টের জন্য এরকম একটা কার্ভ আপনার দিয়ে এক্সপ্রেস করা হয় ইনপুট আউটপুটের রিলেশনটাকে। এখন আমাকে বলেন তো এর যে স্লোপটা কি হবে বাবা বলেন দেখি। আমরা জানি স্লোপ হচ্ছে কি আপনার চেঞ্জ ইন ওয়াই ডিভাইড বাই চেঞ্জ ইন এক্স না, বলেন স্লোপ মানে কি?
স্লোপ মানে হচ্ছে আপনার ওয়াই এর চেঞ্জ ডিভাইড বাই এক্স এর চেঞ্জ। ওয়াই অক্ষে এখানে কি আছে, আই না ইনপুট, তাহলে চেঞ্জ ইন আই মানে কি ডিআই। আর এক্স অক্ষে কি আছে এল, এটা হচ্ছে আপনার আউটপুট, তাহলে এক্স অক্ষের চেঞ্জটা কি ডিএল। এই স্লোপটা হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল রেট। আপনি যে অ্যাডিশনাল এনার্জিটা তৈরি করছেন কোনো একটা প্ল্যান্টের অ্যাডিশনাল যে ইউনিট সেটাকে সাপ্লাই দেওয়ার জন্য, সেই অ্যাডিশনাল ইউনিটটা তৈরি করার জন্যই হচ্ছে আপনার কি পরিমাণ খরচ করতে হচ্ছে, কি পরিমাণ ইনপুট সাপ্লাই দিতে হচ্ছে, রেটটা কত, সেটা হচ্ছে আপনার, এটাকে বলছি হচ্ছে আমার ইনক্রিমেন্টাল রেট। ঠিক আছে, এটা আপনার সিম্পল হচ্ছে কি বলেন তো, ইনক্রিমেন্টাল রেটটা মনে রাখবেন যে ইনপুট আউটপুট কার্ভের এটার হচ্ছে আপনার কি বলেন তো বাবা, স্লোপটা, সেটা হচ্ছে কি আপনার ডিআই ডিভাইডেড বাই ডিএল। ঠিক আছে, এখন আমাকে বলেন তো, ধরেন আপনাকে একটা ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশন দেয়া আছে, আই কে একটা ইকুয়েশন দেয়া আছে, একটু আগে আমরা একটা ইকুয়েশন দেখলাম, আপনি যদি সিম্পল এটাকে ডিফারেন্সিয়েট করেন এল এর রেসপেক্টে, তাহলেই আপনি ইনক্রিমেন্টাল রেটটা পেয়ে যাবেন না? এটা কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝেছি। আচ্ছা, এটা হচ্ছে কি দেখা যাচ্ছে, এই যে একটু আগে যে আমি বললাম, এই যে দেখেন স্লোপটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেট। এখন আপনার ইকুয়েশনটা কেমন ছিল, যে ইনক্রিমেন্টাল রেট ইজ ইকুয়ালস টু ডিআই ডিভাইডেড বাই ডিএল। এখানে শুধুমাত্র সাইড চেঞ্জ করে এটা এসেছে, এটা কি বুঝতে পারছেন, যে ডিআই ইজ ইকুয়ালস টু আই আর ইন্টু ডিএল। এখন আপনি যদি এখান থেকে এই যে আইটাকে আলাদা করতে চান, তাহলে ডিফারেন্সিয়েশন আকারে আছে, এটা যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আইটা আলাদা হয়ে যাবে না বাবা, ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন কাটাকাটি হয়ে। তাহলে আমি এটাকে যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করলে কি হচ্ছে দেখেন, ধরেন কোনো একটা সার্টেন রেঞ্জের ইনপুট দেওয়া আছে, এর জন্য সার্টেন রেঞ্জের আউটপুটের কতটুকু আপনার ইনক্রিমেন্ট করতে হবে, বা আউটপুট আপনার দেওয়া আছে যে এইটুকু রেঞ্জের আউটপুটের জন্য কি পরিমাণ অ্যাডিশনাল ইনপুট আপনার যোগ করতে হবে, সেটা যদি আপনাকে বের করতে বলা হয়, তাহলে আপনি কি ওই রেঞ্জের মধ্যে এটাকে ইন্টিগ্রেট করছেন। ইন্টিগ্রেট করলে এখানে কি পাবেন, আপনারা জানেন যে আই আই টু মাইনাস আই ওয়ান, এটা আর এটা আপনি হচ্ছে ইনক্রিমেন্টাল রেটটাকে ইন্টিগ্রেট করবেন ওই রেঞ্জে, আউটপুটের রেঞ্জে। এখন দেখেন এই জিনিসটা কি বলা হচ্ছে, ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশনটা দেয়া আছে এখানে। এখন এখান থেকে বলেন তো ইনক্রিমেন্টাল রেটটা বের করতে পারবেন না বাবারা? সিম্পলি কি করবেন, ডিফারেন্সিয়েশন করবেন, ডিআই বাই ডিএল করবেন, তাহলে তো আপনার ইনক্রিমেন্টাল রেটটা আপনি পেয়ে যাবেন। এই অঙ্কটা একটু লক্ষ্য করেন সবাই। দেখেন এখানে কি বলেছে, এই চ্যাপ্টারগুলো থেকে বুঝছেন মেইনলি আপনার অঙ্ক আসে। ঠিক আছে, এখানে দেখেন কি বলেছে বাবা, যে আ 20 মেগাওয়াট স্টেশন হ্যাজ আ ইনপুট আউটপুট কার্ভ হ্যাজ অ্যান ইনপুট আউটপুট কার্ভ ডিফাইন্ড বাই আই এর একটা ইকুয়েশন, মানে আই ইন টার্মস অফ এল এর একটা ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশন দেয়া আছে। কিন্তু এখানে কি বলেছে দেখেন, আই ইজ ইকুয়ালস টু মিলিয়ন অফ ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার, এই ইউনিটে আছে। ঠিক আছে, এল বলেছে মেগাওয়াটসে আছে। বের করতে বলেছে কি দেখেন, ফাইন্ড দ্য ইনক্রিজ ইন ইনপুট required to increase the station output from 7 to 9 megawatt by means of the input output curve and also by incremental rate curve। বলেছে আপনি কি পরিমাণ ইনক্রিমেন্ট আনবেন, আপনার ইনপুট কতটুকু বাড়াতে হবে। যদি আপনার ধরেন এক্সিস্টিং ওদের ডিমান্ড ছিল ধরেন কোনো একটা জায়গায় যে 7 মেগাওয়াট, সেটা আপনার বেড়ে 9 মেগাওয়াট হয়েছে, তাহলে এই 2 মেগাওয়াট ইনক্রিমেন্টের জন্য আপনার ইনপুটে কতটুকু ইনক্রিমেন্ট আনতে হবে সেটা আপনাকে বের করতে বলেছে। কিভাবে, প্রথমে বলেছে বাই মিনস অফ ইনপুট আউটপুট কার্ভ, এটা আগে দেখি আমরা। তাহলে ইনপুট আউটপুট কার্ভের ইকুয়েশন এখানে দেয়াই আছে, তাহলে আপনি ইনক্রিমেন্টাল রেট এখান থেকে বের করতে পারবেন না। দেখেন এখানে কি বলেছে, যে আপনার 7 মেগাওয়াট যদি আপনি আউটপুটের জন্য চিন্তা করেন, যে এল এর মান দেওয়া আছে আপনার কত 7 মেগাওয়াট, 7 মেগাওয়াটের জন্য আপনার ইনপুট কত আপনি এখানে সুন্দরভাবে বের করতে পারবেন। দেখেন সব জায়গায় এল এর জায়গায় আপনি 7 মেগাওয়াট প্লেস করেন, 7 মেগাওয়াট প্লেস করলে আই এর একটা ভ্যালু পাবেন, কিন্তু এখানে আপনার যেটা ভ্যালু সেটা কিন্তু বলেছে মিলিয়ন অফ বিটিইউ পার আওয়ার। এখন মিলিয়ন মানে কি বলেন তো, 10 লাখ না, 10 লক্ষ মানে হচ্ছে 1 মিলিয়ন না,
10 লক্ষ মানে হচ্ছে আপনার এই জন্য 10⁶ এসেছে। আইআই ইউনিট বলেছে হচ্ছে আপনার মিলিয়ন অফ বিটিইউ পার আওয়ার। বিটিইউ পার আওয়ার ঠিক আছে, কিন্তু এখানে এটা হচ্ছে আপনার মিলিয়ন ইন্ডিকেট করছে। 7 মেগাওয়াটের জন্য আপনি বের করলেন আপনার আই কত লাগছে, ইনপুট কত লাগছে। এবার 9 মেগাওয়াটের জন্য বের করেন। বের করে কি আপনি যদি ডিফারেন্স বের করতে চান, এটাই তো হচ্ছে আপনার ইনক্রিমেন্ট, কতটুকু দরকার হচ্ছে আপনার ইনক্রিমেন্ট। 2 মেগাওয়াট ইনক্রিমেন্ট হচ্ছে আউটপুটে, এই জন্য আপনার ইনপুটের কতটুকু ইনক্রিমেন্ট ঘটাতে হচ্ছে সেটা আপনাকে বের করতে হচ্ছে মিলিয়নস অফ বিটিইউ পার আওয়ারে। এটা বুঝেছেন কিনা দেখেন, এটা কিন্তু আমরা বের করলাম হচ্ছে সিম্পল এই কার্ভের ইকুয়েশন থেকে। 7 মেগাওয়াটের জন্য ইনপুট কত লাগছে, 9 মেগাওয়াটের জন্য কত ইনপুট লাগছে, এই ডিফারেন্সটা বের করলে আমরা অ্যাডিশনাল 2 মেগাওয়াটের জন্য কি পরিমাণ আপনার ইনপুট বাড়াতে হচ্ছে সেটা আপনি বের করলেন, ইনক্রিমেন্ট কত ইনপুটের। আর যদি আমরা এটা ইনক্রিমেন্টাল রেট গ্রাফ থেকে বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করবো বলেন তো বাবা? আই দেয়া আছে, আমরা জানি হচ্ছে ইনক্রিমেন্টাল রেট হচ্ছে কত বলেন তো, বলেন। এই যে একটু আগে দেখালাম যে কিভাবে বের করবেন এটা। ইনক্রিমেন্টাল রেটটা কি বলেন? DI/DL না? Yes, ma'am. এখন আপনাকে যদি এখান থেকে ইনক্রিমেন্টাল রেট কার্ভ থেকে ইনক্রিমেন্টটা বের করতে হয়, আপনি কিভাবে বের করবেন? ইকুয়েশনটাকে ডেরিভেট করব কিসের রেসপেক্টে ডেরিভেট করবেন? এল এর রেসপেক্টে। দেখেন, তাহলে আপনি কি করেছেন, এখানে আপনার ইকুয়েশনটা ছিল, এটা তো আবার একবারে না গেলে আসে না, সমস্যা। ইকুয়েশনটা ছিল হচ্ছে 30 প্লাস 0.5, এটা ছিল। এখান থেকে আপনি আগে ইনক্রিমেন্টাল রেটটা বের করতে পারবেন কিভাবে, যে আই দেয়া আছে, এখান থেকে ইনক্রিমেন্টাল রেট আপনি ডেরিভেশন করলেই বের হয়ে যাবে উইথ রেসপেক্ট টু এল এর। তাহলে এটা আপনার 0 হচ্ছে, আর এটা কি হচ্ছে বাবা 0.5, এটা আপনার ডেরিভেশন করতে পারবেন। আচ্ছা, তাহলে আপনি ডেরিভেশন করে এই ইকুয়েশনটা পেলেন, এই ইকুয়েশনটা পেয়েছেন, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল রেটের ডেরিভেশন। এখন আপনাকে বের করতে বলেছে কি যে আপনার 2 মেগাওয়াট আউটপুটে ইনক্রিমেন্টের জন্য ইনপুটের ইনক্রিমেন্ট রেটটা কত। আপনি ইনক্রিমেন্ট রেটের ইকুয়েশনটা বের করেছেন, এই সূত্রটা আমরা জানি। একটু আগে এই সূত্র থেকে আমরা এটা দেখেছি যে যদি আপনি এখান থেকে শুধুমাত্র মানে ইনপুটের কতটুকু ইনক্রিমেন্ট সেটাকে বের করতে চান, তাহলে আপনাকে আসলে কি করতে হচ্ছে, ইনক্রিমেন্টাল রেটের যে ইকুয়েশনটা সেটাকে আপনার ইন্টিগ্রেট করতে হচ্ছে ওই আউটপুটের রেঞ্জে, তাই না? যদি আমরা শুধুমাত্র এখানে আপনার এই যে ইনপুটের ইনক্রিমেন্ট বের করতে চাই, তাহলে আমাকে এই যে ইনক্রিমেন্টাল রেটের যে ইকুয়েশন সেটাকে আউটপুটের রেঞ্জে ইনক্রিমেন্ট মানে ইন্ডিকেট করতে হচ্ছে যে এই রেঞ্জের আউটপুট হলে আপনার ইনপুটটা কতটুকু পরিমাণ বাড়াতে হবে। তাহলে ইনক্রিমেন্টাল রেটের ইকুয়েশনটা আপনি কিন্তু বের করে নিয়েছেন, ইনপুট আউটপুটের ইকুয়েশনটা থেকে বের করে নিয়েছেন ডিফারেন্সিয়েট করে। তারপরে আপনি কি করছেন, এই যে এই ইন্টিগ্রেশন প্রসেসটা পার করছেন, সেটা কি যে আপনি এই I2 - I1 মানে হচ্ছে কি পরিমাণ আপনার ইনক্রিমেন্ট দরকার ইনপুটে, 7 মেগাওয়াট থেকে 9 মেগাওয়াটে কনভার্ট করতে আউটপুটটা মানে ইনক্রিমেন্ট করতে, এটা আপনি করেছেন সিম্পল ইন্টিগ্রেশন করে। দেখেন যে একই পাচ্ছেন, যে আপনি যদি একটু ডাটাটা হয়তো ভ্যারি করবে, এটা একটু ক্যালকুলেট করে দেখেন, যে আপনি যদি নর্মালি ইনপুট আউটপুট কার্ভটা ইউজ করে বের করেন যে কি পরিমাণ ইনক্রিমেন্ট হচ্ছে, সেটার সাথে দেখবেন যে এটা হচ্ছে কি যে ইনক্রিমেন্টাল রেট কার্ভের ইকুয়েশনটা ইউজ করে কি পরিমাণ আপনার ইনক্রিমেন্ট করতে হচ্ছে ইনপুটে সেটা বের করলেন। ঠিক আছে, আরেকটা ওয়ে এখানে বলেছে, সেটা বলেছে যদি আপনি ইনক্রিমেন্টাল রেট কার্ভটাকে মানে একটা স্ট্রেট লাইন চিন্তা করেন, স্ট্রেট লাইন চিন্তা করলে আপনি কি চিন্তা করবেন, যে যদি স্ট্রেট লাইন চিন্তা করেন তাহলে আপনার মানে 7 আর 9 এই দুইটা পয়েন্টের জন্য আউটপুটের জন্য কতটুকু ইনপুটের ইনক্রিমেন্ট সেটা দরকার। তাহলে আপনি মাঝামাঝিটা বের করবেন কিভাবে, যে যদি এটা গড় করেন তাহলে কত হবে, 7 আর 9 16/2 মানে হচ্ছে 8। তাহলে আপনি যদি 8 মেগাওয়াটের জন্য মানে মানে মাঝখানের পয়েন্টের জন্য আপনি যদি ইনক্রিমেন্টটা বের করতে পারেন, সেটাকে যদি আপনি 2 দিয়ে গুণ করেন তাহলেই কিন্তু আপনার ইনক্রিমেন্ট রেটটা হয়ে যাচ্ছে যে দুপাশে কত মানে গড় করে আপনি 2 দিয়ে গুণ করছেন।
এটা আপনাদের না করলেও হবে। আপনি যদি ওই যে আপনার ইনপুট আউটপুট কার্ভ আর ইনক্রিমেন্টাল রেট কার্ভ এটা চিন্তা করে বের করেন তাহলেই হবে। এখানে আপনার গড় করে যে গড়ের ভ্যালুটা সেটাকে 2 দিয়ে গুণ করছে, যে আপনার ইনক্রিমেন্টাল রেট কত 2 মেগাওয়াটের জন্য। ঠিক আছে? এখানে দেখেন একটা ডেরিভেশন আছে। এই ডেরিভেশনটা আসলে আপনার এই যে এটার যে হিট রেট আর ইনক্রিমেন্টাল রেটের মধ্যে যে রিলেশনটা, এখানে দেখেন এই কার্ভটা একটু, যে এই কার্ভটাতে থেকে লক্ষ্য করেন যে হিট রেটটা আমি বলেছি হচ্ছে কি আপনার রেসিপ্রোকাল অফ ইফিসিয়েন্সি, এরকম একটা কার্ভ। এটার সাথে বলেছে আপনার ইনক্রিমেন্টাল রেটের রিলেশনটা কেমন সেটা আপনি যদি বের করতে চান, সেটা কিভাবে বের করবেন? এটা একটা ডেরিভেশন, এটা অনেক সময় আপনার পরীক্ষায় আসে এই ডেরিভেশনটা। এখন আমরা জানি কি বলেন তো, কোনো একটা যদি আপনার এরকম গ্রাফের যদি আমরা ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্ট বের করতে চাই, আমরা কি করি বলেন তো? এর স্লোপটাকে 0 বের করি না? যে আমরা যদি এই মিনিমাম পয়েন্টটা বা ধরুন কোনো একটা গ্রাফের আমরা যদি ম্যাক্সিমাম পয়েন্টটা বের করতে চাই, আমাকে বলেন তো এই ম্যাক্সিমাম পয়েন্টের স্লোপ কত? বলেন। 0। 0। আমরা তো এভাবেই তার কি করি, ধরেন ম্যাক্সিমাম পয়েন্টটা বা মিনিমাম পয়েন্টটা বের করি না? যে আমরা ধরেন স্লোপটা বের করে 0 বসাই, তাহলে স্লোপ 0 কোথায়? সেটা ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে। এখানে বলেছে দেখেন ডেরিভেশনটা কি, বলেছে হিট রেট আর ইনক্রিমেন্টাল রেটের মধ্যে রিলেশনটা কি। এখন হিট রেট আপনি জানেন কি বলেন তো? হিট রেটের ইকুয়েশনটা কি আমি একটু আগে বলেছি, বলেন। ইফিসিয়েন্সির উল্টোটা হচ্ছে হিট রেট। তাহলে ইফিসিয়েন্সি যদি আউটপুট বাই ইনপুট হয়, তাহলে হিট রেটটা হচ্ছে কি আপনার বলেন তো? ইনপুট বাই আউটপুট। এখন একটু আগে আমরা দেখেছি যে হিট রেটের কার্ভটা হচ্ছে আপনার এরকম, এটা এই পয়েন্টটা হচ্ছে কি আপনার লোয়েস্ট পয়েন্ট তার। আপনি যদি এই লোয়েস্ট পয়েন্টটা বের করতে চান, তাহলে আপনি কি করতে পারেন, যে এই কার্ভের যে স্লোপ সেটাকে আপনি কি করতে পারেন, 0 বসাতে পারেন না? এখন এই কার্ভের স্লোপ কত বলেন দেখি? এই যে এই পয়েন্টটা 0 আপনি কিভাবে বের করবেন? এই হিট রেটের স্লোপ আপনি যদি এটাকে এটাকে যদি আপনি স্লোপ বের করতে চান, তাহলে কি হবে? আপনার ডিএল এর রেসপেক্টে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। মানে কোন পয়েন্টের জন্য, এল এর কোন পয়েন্টের জন্য আপনি মিনিমাম ভ্যালু বের করতে চাচ্ছেন, সেটা যদি আপনি বের করতে চান, তাহলে হিট রেট ভার্সেস আপনি কি করছেন এখানে, মানে এটা হচ্ছে আপনার আউটপুট, এই কার্ভটাকে আপনি ডিফারেন্সিয়েট করছেন করে মিনিমাম পয়েন্টটা বের করছেন। দেখেন এখানে, ওহো, দেখেন আপনি হিট রেটের ইকুয়েশনটা কি বলেন, এটাকে আপনি ডিফারেন্সিয়েট করছেন এল এর রেসপেক্টে, মানে এল এর কোন ভ্যালুর জন্য আপনি হিট রেটের, এটা পাশে আচ্ছা হচ্ছে আপনার ইনপুটই আছে, হিট রেটের কি আপনি হিট রেটের ভ্যালু 0 পাচ্ছেন, মানে কোন এল এর মানের জন্য এর হিট রেটের মানটা হচ্ছে মিনিমাম, সেটা বের করছেন কিভাবে? এর স্লোপটাকে 0 বের করে 0 ধরে সেটাকে। তাহলে আপনি হিট রেটের যদি এখানে ভ্যালুটা বসান, এটাকে যদি ডিফারেন্সিয়েট করেন, হিটের হচ্ছে আই বাই এল, এটাকে যদি এল এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, তাহলে এটা কোন মেথডে আসলো বলেন তো? ডিফারেন্সিয়েশনটা ইউ বাই ভি তে আসলো না? ডিফারেন্সিয়েশন অফ ইউ বাই ভি করলে কিভাবে আসে বলেন তো দেখি? নিচেরটা আগে স্কোয়ার করতে হয়, মানে এল স্কোয়ার, তারপরে আপনি এলটাকে কনস্ট্যান্ট রাখবেন, উপরেরটাকে ডিফারেন্সিয়েশন করবেন, তারপরে আবার উপরেরটাকে কনস্ট্যান্ট রাখবেন, এলটাকে ডিফারেন্সিয়েশন করবেন, তাই না? এটা ডিফারেন্সিয়েশনটা মনে আছে এরকম আপনার ইউ বাই ভি ফর্মে, যে আপনি হিট রেটকে ডিফারেন্সিয়েট করছেন এই আউটপুটের রেসপেক্টে, লোডের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছেন, ভ্যালুগুলো খালি বসিয়েছেন হিট রেটের ইকুয়েশনের ভ্যালুটা, তারপরে আপনি কি করেছেন ইউ বাই ভি ফর্মে ডিফারেন্সিয়েট করছেন, ইউ বাই ভি। ইউ বাই ভি এর ডিফারেন্সিয়েশন আপনারা জানেন কিভাবে করতে হয়, নিচেরটা স্কোয়ার, নিচেরটা কনস্ট্যান্ট রেখে উপরেরটা, তারপরে উপরেরটা কনস্ট্যান্ট রেখে নিচেরটা ডিফারেন্সিয়েশন করতে হয়। তাই এটা যদি 0 যায় ওদিকে, তাহলে দেখবেন যে দুপাশে ইকুয়াল হয়ে গেল। তাহলে আপনি কি দেখছেন, ডিআই বাই ডিএল। ডিআই বাই ডিএলটা কি ছিল বলেন তো? ইনক্রিমেন্টাল রেট না? একটু আগে দেখেছেন না? এটা ছিল ইনক্রিমেন্টাল রেট, আর এটা হচ্ছে আপনার আই বাই এলটা হচ্ছে হিট রেট, যেটা হচ্ছে ইফিসিয়েন্সির উল্টাটা। তাহলে আপনি কি বুঝলেন, যে দুইটা সমান, কিন্তু সব সময় কি সমান বলেন দেখি?
সবসময় সমান না, যখন আপনার হিট রেটটা মিনিমাম তখন হচ্ছে আপনার ইনক্রিমেন্টাল রেট আর হিট রেট হচ্ছে সমান। দেখেন একটু গ্রাফটা, এই দেখেন ইনক্রিমেন্টাল রেট আর হিট রেট একটা একটাকে ছেদ করছে। ছেদ করা মানে কি বলেন দেখি আমাকে? এখানে যে একটা একটাকে ছেদ করছে, ছেদ করার অর্থ কি বলেন? ছেদ করলে আমরা বলি কি বলেন তো, এখানে কি দুইটার ভ্যালু সমান না? জি ম্যাম। দুইটা দুইটা স্ট্রেট লাইন একটা এক জায়গায় ছেদ করছে মানে আমরা বলি যে ওখানে হচ্ছে কি আপনার, যে তাদের দুইটা ভ্যালুই সমান। তাহলে এখানে আমরা বলবো যে এখানে ছেদ করছে ইনক্রিমেন্টাল রেট আর হিট রেট, সেটা কোন পয়েন্টে ছেদ করবে? ইনক্রিমেন্টাল রেটটা হিট রেটকে ছেদ করবে হচ্ছে আপনার হিট রেটের মিনিমাম পয়েন্টে। ঠিক আছে, এটাই আপনার ডেরিভেশন থেকে বোঝানো হচ্ছে যে আপনি যদি এই হিট রেটের এই যে এখান থেকে এই কার্ভ থেকে এই মিনিমাম পয়েন্টটা বের করতে চান, যে এল এর কত মানের জন্য আপনি হিট রেটের মিনিমাম ভ্যালুটা বের করছেন, তাহলে আপনি হিট রেটকে এল এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেন, করে দেখলেন হচ্ছে কি যে একটা রিলেশন পেলেন ইনক্রিমেন্টাল রেট আর হিট রেটের মধ্যে। সেটা হচ্ছে কি যে যেখানে আপনার হিট রেটের ভ্যালুটা মিনিমাম সেখানে ইনক্রিমেন্টাল রেটটা আর হিট রেটটা সমান। ঠিক আছে, এটাই হচ্ছে একটা রিলেশন। এটা অনেক সময় ধরেন 2 নাম্বারের জন্য ডেরিভেশন আসে পরীক্ষার সময়, অনেক সময়। ঠিক আছে, এই যে লক্ষ্য করেন এখানে, তাহলে এইটুকু দেখেন আপনারা, এই অঙ্কটা দেখেন, তারপর হচ্ছে ইনক্রিমেন্টাল রেট হিট রেট এটা একটু দেখেন, আমি এটা দিয়ে দিব ইনশাল্লাহ পিডিএফটা। আর আপনাদের এই যে রেকর্ডিং গুলো দিয়ে দিব আমি ইনশাল্লাহ আজকে, সবগুলো আজকে মনে করে দিয়ে দিব আমি ইনশাল্লাহ। এখানে আমাদের ধরেন যে আর কিছু গ্রাফ বাকি আছে, এই গ্রাফ থেকে ডেরিভেশন আছে, এই ডেরিভেশনটা আর হচ্ছে এখানে কিছু অঙ্ক আছে, এগুলো পড়লে মোটামুটি আমাদের শেষ। ঠিক আছে, আপনাদের এর পরের পরীক্ষাটা হবে যে এইটুকু পর্যন্ত, এই স্লাইডটা পর্যন্ত। ঠিক আছে, এগুলো আমি একটু সামারি করে আপনাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে কিভাবে আসছে। এখন আপনারা কিছু বলবেন না, কি বলেন? আপনাদের সাথে আমার নেক্সট ক্লাস আছে রোববার, রোববারে আমরা ইনশাল্লাহ এটা শেষ করব। আর আপনারা একটু আমাকে জানাবেন হচ্ছে আপনারা লাস্টের যে অ্যাসেসমেন্টটা সেটা কবে দিতে পারবেন, মানে লাস্ট উইকে। ঠিক আছে, জি ম্যাম, অবশ্যই। ঠিক আছে, আজকে তাহলে যান বাবা, আপনারা আপনাদের কিছু বলার থাকলে বলেন, কিছু জিজ্ঞাসা করার থাকলে করতে পারেন। নাই ম্যাম, অনেক বিশাল সিলেবাস কুইজের জন্য। হ্যাঁ, কিন্তু আপনার এখান থেকে ম্যাক্সিমামই অঙ্ক, বুঝছেন, ম্যাক্সিমাম অঙ্ক, অঙ্কগুলো ভালো করে পড়েন। আগের কুইজের সিলেবাসও তো আপনাদের অনেক বেশি ছিল, ওখানে আবার অঙ্কের সংখ্যাও কম ছিল। ঠিক আছে, এগুলো পারবেন জি ইনশাল্লাহ। ঠিক আছে বাবা, আপনারা একটু চিন্তা ভাবনা করেন যে কবে পরীক্ষাটা দিতে পারবেন, আমাকে জানিয়েন। ঠিক আছে, নেক্সট উইকে সোমবারে বা মঙ্গলবারে জানালেই হবে ইনশাল্লাহ। জি ম্যাম, অবশ্যই। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।